দেখো আজকে তোমাদের পরের যে চ্যাপ্টার রয়েছে প্রশ্নগুলো 2C ডিটারমিনেন্টের। এখানে দুটো জিনিস আমাদের রয়েছে থিওরেম পার্টে। একটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক যদি দেওয়া থাকে ডিটারমিনেন্টের সাহায্যে তার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো, এটা একটা জিনিস। অর্থাৎ এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর নোন। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো যার শীর্ষবিন্দুগুলো আমাদের জানা থাকবে ইউজিং ডিটারমিনেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের প্রয়োগে কীভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো, এই একটা পার্ট যেমন রয়েছে। আরও একটা পার্ট রয়েছে 2 নম্বরটা, খুব ভাইটাল জিনিস। পরীক্ষায় অবশ্যই অবশ্যই 4 নম্বর একটা কোশ্চেন আসবে, এবং এই চ্যাপ্টার থেকে একটাই কোশ্চেন 4 নম্বরের হয়, সেটা হচ্ছে সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন বাই ক্র্যামার্স রুল, অর্থাৎ যেটাকে ক্র্যামার্স পদ্ধতির সাহায্যে সমাধান করা বলে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর নোন, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব যার শীর্ষবিন্দুগুলো আমাদের পরিচিত বাই দি অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্টের প্রয়োগে। ঠিক আছে, সেটাই প্রথমে আমি লিখছি, দেখো। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর নোন, যার শীর্ষবিন্দুগুলো আমাদের জানা আছে। মনে করো এবিসি একটা ট্রায়াঙ্গেল এরকম দেখতে। এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 মনে করো, বি হচ্ছে x2 y2, সি মনে করো x3 y3। তাহলে একটা ত্রিভুজ এবিসি যার শীর্ষবিন্দুগুলো এ x1 y1, বি x2 y2 এবং সি x3 y3, এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যারা আছে জিওমেট্রির সাহায্যে এর এরিয়া আমরা নির্ণয় করতে পারি। আমরা জানি জিওমেট্রির সাহায্যে এর ক্ষেত্রফল নির্ণয় করা যায়, কিন্তু বাই দি অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্টের প্রয়োগেও কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করা যায়। শুধুমাত্র ফর্মুলাটা তোমরা মনে রাখবে, সেই ফর্মুলাটা মনে রাখলেই এর ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করতে হবে। তাহলে নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে, লিখে দিচ্ছি, শুধু ফর্মুলাটা মনে রাখবে। অর্থাৎ যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো x1 y1 x1 y1, x2 y2 x2 y2 বি পয়েন্ট, x3 y3 সি পয়েন্ট, এটা r1 1 1, হাফ ইন্টু, তার আগে হাফ ইন্টু ডায়ামিটারটা এত বর্গ একক। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। যেমন জিওমেট্রির সাহায্যে ছিল কি হাফ ইন্টু x1 × y2 - y1 প্লাস x2 × y3 - y1 ইত্যাদি ইত্যাদি যে ছিল, এই যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা কিন্তু এটা, সেটারই ডিটারমিনেন্ট ফর্মে যদি লিখি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল খুব মনে রাখা খুবই সহজ। হাফ ইন্টু যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো ফটাফট লিখে দেওয়া। প্রথমে এ পয়েন্ট x1 y1 লিখে নিলাম, তারপর বি পয়েন্ট x2 y2 নিলাম, তারপর সি পয়েন্ট, তারপরে একটা কলাম থার্ড কলাম বরাবর 1 1 1 লিখে দিলাম, আর তার আগে একটা হাফ রয়েছে। তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা ইউজিং ডিটারমিনেন্টের সাহায্যে, অ্যাপ্লিকেশন অফ ডিটারমিনেন্টের। কোনো একটা ত্রিভুজের যদি শীর্ষবিন্দুগুলো ভার্টিসেসগুলো আমার পরিচিত থাকে তাহলে তার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। এটা 1 নম্বর গেল। 2 নম্বরে যেটা রয়েছে, দেখো হেডিংটা দেখো, বুঝতে পারবে। সিস্টেম অফ লিনিয়ার সাইমালটেনিয়াস নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এখানে 3টে ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে। একটা হচ্ছে লিনিয়ার, পয়েন্ট টু বি নোটেড, লিনিয়ার। একটা হচ্ছে সাইমালটেনিয়াস, ঠিক আছে, আর একটা হচ্ছে নন হোমোজিনিয়াস। নন, এটা হচ্ছে হোমোজিনিয়াস। 3টে ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে লিনিয়ার, একটা সাইমালটেনিয়াস, আর একটা নন হোমোজিনিয়াস। হেডিংয়ে দেওয়া হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার সাইমালটেনিয়াস নন হোমোজিনিয়াস ইকুয়েশন। আগের মানেটা বুঝি হেডিংটা, তারপরে তার সলিউশনের দিকে যাওয়া যাবে। কারণ সলিউশন তো লিখিনি, শুধু সিস্টেমটা লিখেছি, প্যাটার্নটা লিখেছি। এটার মানে কি, লিনিয়ার মানে তোমরা জানো সরল বা একঘাত, অর্থাৎ যে চলরাশিগুলো থাকবে সিস্টেমের বা ইকুয়েশনের তাদের সবার ঘাত কিন্তু আমার এক হবে। অর্থাৎ x² থাকবে না, x³ থাকবে না, বা y² বা y³ ইত্যাদি থাকবে না। যা থাকবে x y z ইন জেনারেল ফর্ম, লিনিয়ার ফর্মে থাকবে, সাধারণ আকার থাকবে, সরল আকারে থাকবে। এটা গেল লিনিয়ার একঘাত বিশিষ্ট সমীকরণ। হোয়াট ডু ইউ মিন বাই সাইমালটেনিয়াস? সাইমালটেনিয়াস কি এবং নন হোমোজিনিয়াস বা কি? এক্সাম্পল দিই, বুঝতে পারবে সাইমালটেনিয়াস বলতে কি বলতে আছে বা নন হোমোজিনিয়াস বলতে কি বলতে আছে। মনে করো দেওয়া আছে একটা ইকুয়েশন এরকম, 2x + y - z
equal to 4, x minus y plus z is equal to 2. এই দুটোই দেওয়া আছে, আর কিছু দেয় না। এটা একটা সিস্টেম। সাপোজ এটা একটা সিস্টেম, তাহলে এই সিস্টেমে দেখতে পাচ্ছি এখানে চলরাশি কটা আছে আমার? চলরাশি হচ্ছে এক্স একটা, ওয়াই একটা, যেটা আছে এখানে এক্স ওয়াই, মানে তিনটে। মোট চলরাশি কটা? এখানে ভেরিয়েবল কটা? চলরাশি কত? ভেরিয়েবল তিনটে। ভেরিয়েবল চলরাশি তিনটে চলরাশি এক্স ওয়াই জেড। যদি চলরাশির সংখ্যা এবং নাম্বার অফ ইকুয়েশন, কটা ইকুয়েশন আছে? দুটো ইকুয়েশন, একটা ইকুয়েশন, অর্থাৎ নাম্বার অফ ভেরিয়েবল ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইকুয়েশন যদি হয়, এখানে নাম্বার অফ ইকুয়েশন কত? নাম্বার অফ ইকুয়েশন অর্থাৎ সমীকরণের সংখ্যা ইজ ইকুয়াল টু কত? 2। তাহলে ভেরিয়েবলের সংখ্যা 3, ইকুয়েশনের সংখ্যা 2। যদি ভেরিয়েবল এবং ইকুয়েশন সমান হয় তখন সেটাকে বলা হবে সাইমালটেনিয়াস। যদি অসমান হয় তখন তাকে বলে নন সাইমালটেনিয়াস। যদি ভেরিয়েবলের সংখ্যা এবং ইকুয়েশনের সংখ্যা সমান হয়ে যায় তখন সেটাকে বলে সাইমালটেনিয়াস। যদি অসমান হয় তখন সেটা নন সাইমালটেনিয়াস। তাহলে এই যে সিস্টেমটা, এটা ভেরিয়েবল তিনটে, ইকুয়েশন দুটো, এটা বলে নন সাইমালটেনিয়াস। বোঝা গেল? তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা বলে নন সাইমালটেনিয়াস, অর্থাৎ সাইমালটেনিয়াস নয়। কিন্তু এটা তিনটে চলরাশি, দুটো ইকুয়েশন, 3 আর 2 এরা অসমান। যেহেতু অসমান সেই জন্য এটা হচ্ছে নন সাইমালটেনিয়াস। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই সাইমালটেনিয়াস? সাইমালটেনিয়াসের ডেফিনেশন হচ্ছে নাম্বার অফ ইকুয়েশন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল কল্ড সাইমালটেনিয়াস। সেটা লিখে দিচ্ছি। যদি নাম্বার অফ ভেরিয়েবল অর্থাৎ চলরাশির সংখ্যা এবং ইকুয়েশনের সংখ্যা সমান হয়ে যায়, ইফ নাম্বার অফ ভেরিয়েবল ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইকুয়েশন কল্ড সাইমালটেনিয়াস ইকুয়েশন, তাহলে এটা সাইমালটেনিয়াস নয়, তাহলে এটা হচ্ছে নন সাইমালটেনিয়াস ইকুয়েশন। তাহলে সাইমালটেনিয়াসের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। এই যে সিস্টেমটা, তিনটে চলরাশি, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, সিস্টেমে তিনটে চলরাশি দিতে হচ্ছে, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। ইকুয়েশন কটা? একটা, দুটো, তিনটে চলরাশি, তিনটে। তো নাম্বার অফ ইকুয়েশন ইজ নাম্বার অফ ভেরিয়েবল। দিস ইজ কল্ড সাইমালটেনিয়াস ইকুয়েশন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সাইমালটেনিয়াস। সুতরাং এটা একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন হয়ে গেল। এবং এক্স ওয়াই যে চলগুলো রয়েছে তাদের ঘাত এক, লিনিয়ার হয়ে গেল। তাহলে লিনিয়ার হলো, সাইমালটেনিয়াস হলো। এবার হচ্ছে নন হোমোজিনিয়াস। ঠিক আছে, এবার আসছি নন হোমোজিনিয়াস। নন হোমোজিনিয়াস মানে যদি কোনো ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটা, এটা ইকুয়েশন রাইট হ্যান্ড সাইডে কি আছে? 1। যদি এরকম কনস্ট্যান্ট থাকে সেটা বলে নন হোমোজিনিয়াস। আবার বলছি, যদি সিস্টেম অফ ইকুয়েশন, যে ইকুয়েশনটা থাকবে তাদের ডান দিকে যেরকম কনস্ট্যান্ট, ডান দিকে জিরো থাকতে হতো। যদি জিরো থাকতো সেটা হোমোজিনিয়াস বলা হতো। সবার যদি এখানেও যদি জিরো থাকে, এখানেও যদি জিরো থাকে, এখানেও যদি জিরো থাকে, অর্থাৎ এই 1, 2, -1 এই তিনটে জায়গাতে যদি আমার জিরো থাকতো তখন সেটাকে বলে হোমোজিনিয়াস। আর যেহেতু রাইট হ্যান্ড সাইডে আমার কনস্ট্যান্ট আছে সেই জন্য বলে নন হোমোজিনিয়াস। ভালো করে শোনো, খুব ভালো করে শোনো। অনেক কটা জিনিস বলে দিলাম, লিনিয়ার কি, সাইমালটেনিয়াস কি, নন সাইমালটেনিয়াস কি, হোমোজিনিয়াস কি, নন হোমোজিনিয়াস কি, অনেক কিছু বিষয় বলে দিলাম। তো নন হোমোজিনিয়াস বলতে যদি এই ধরনের সিস্টেম অফ ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডটা কনস্ট্যান্ট না হয়, যদি জিরো হয়ে যায় তখন সেটা হোমোজিনিয়াস। আর যদি কনস্ট্যান্ট থাকে, এই ধরনের কনস্ট্যান্ট থাকে, সেটা তখন বলা হয় নন হোমোজিনিয়াস। অর্থাৎ যদি এরকম ইকুয়েশন থাকে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, or 3x minus y plus z is equal to 0, or x plus y plus 3z is equal to মনে করো 0, এইরকম যদি ইকুয়েশনের প্যাটার্ন থাকে তখন সেটাকে বলা হয় হোমোজিনিয়াস। দিস ইজ কল্ড হোমোজিনিয়াস, মানে রাইট হ্যান্ড সাইড 0, এটা বলে হোমোজিনিয়াস। কিন্তু এটা বলে নন হোমোজিনিয়াস। বুঝা গেল? অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যদি কনস্ট্যান্ট থাকে সেটা বলে নন হোমোজিনিয়াস, রাইট হ্যান্ড সাইড যদি জিরো থাকে সেটা হোমোজিনিয়াস। তাহলে যেটা লিখেছি প্রত্যেকটা ওয়ার্ডের মানে এক্সাম্পলস সব একটা গেল। হোয়াট ডু ইউ মিন বাই লিনিয়ার, হোয়াট ডু ইউ মিন বাই সাইমালটেনিয়াস অ্যান্ড নন সাইমালটেনিয়াস, হোয়াট ডু ইউ মিন বাই নন হোমোজিনিয়াস অ্যান্ড হোমোজিনিয়াস। তাহলে দিস ইজ নন হোমোজিনিয়াস ইকুয়েশন, দিস ইজ হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস রাইট হ্যান্ড সাইড 0, নন হোমোজিনিয়াস রাইট হ্যান্ড সাইড কনস্ট্যান্ট। ক্লিয়ার? সাইমালটেনিয়াস নাম্বার অফ ভেরিয়েবল ইজ নাম্বার অফ ইকুয়েশন। যদি ইকুয়াল হয়ে যায়
তখন সাইমালটেনিয়াস, নন সাইমালটেনিয়াস যদি এরা অসমান হয় সেটা নন সাইমালটেনিয়াস ইকুয়েশন। প্রত্যেকটা এক্সাম্পল সহকারে ব্যাখ্যা করলাম। এইবারে যেটা হেডিং দেওয়া হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার সাইমালটেনিয়াস নন হোমোজেনিয়াস ইকুয়েশন, এর সলিউশন বার করবো। এর সলিউশনটাই আমাদের সিলেবাস রয়েছে। সলিউশনটা কিভাবে করব? ইউজিং ক্র্যামার্স রুল। এটাই আমাদের বিষয়বস্তু, যে ক্র্যামার্স রুলের সাহায্যে কি করে এই ধরনের সিস্টেম অফ ইকুয়েশনের সমাধান করব, সেটাই এখন বলার বিষয়। হেডিংটা ঠিক এইভাবেই থাকবে যে সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন বাই ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুলটা তাহলে ভালোভাবে দাগ দিয়েছিলাম। সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন, অর্থাৎ সিস্টেম অফ ইকুয়েশনের সমাধানটা করো কিসের সাহায্যে? বাই ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুলের সাহায্যে কিভাবে এই ধরনের যে সিস্টেম অফ ইকুয়েশন তার সমাধান করবে, সেই রুলসটাই এবার আমি বলতে চাইছি। তাহলে এবারে যেটা বলবো, একটা এক্সাম্পল দিয়ে কিভাবে ক্র্যামার্স রুলের সাহায্যে সলিউশন করছি সেটা আমি বলবো। প্রথমে একটা এক্সাম্পল দিয়ে প্রসেসটা বলে দিতে ঝামেলা মিটে গেল। সুতরাং এক্সাম্পল সহকারে প্রসেসটা বলছি, তাহলে একে একে আমার ক্লিয়ার হয়ে যাবে সেটা। তাহলে একটা এক্সাম্পল তুলছি, সেই এক্সাম্পলের সাহায্যে এই চ্যাপ্টারে শুধুমাত্র ক্র্যামার্স রুলটা করলি, আর কিছু করার দরকার নেই, কারণ এখান থেকে যা পড়বে শুধুমাত্র ক্র্যামার্স রুল, ঠিক আছে? তারপরে নোট আকারে কয়েকটা শর্ট কোশ্চেনের জন্য লিখে দেবো, যদি অতি সংক্ষিপ্ত পার্টে 2 নম্বর বা 1 নম্বর থাকে, সেটা নোট আকারে কয়েকটা ফর্মুলা শুধু লিখে দেবো, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমার ওই শর্ট কোশ্চেনগুলো যাবে। এছাড়া এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র একটাই কোশ্চেন করবো, সলভ দ্য সিস্টেম ইকুয়েশন বাই ক্র্যামার্স রুল। বাই ক্র্যামার্স রুল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার ক্র্যামার্স রুলটা কি, একটা এক্সাম্পল দিলে ক্র্যামার্স রুলটা আমি ব্যাখ্যা করছি। ধরো এই একটা অঙ্ক, 3 দাগের অঙ্ক তোমাদের দেখবে প্রশ্ন বলা 2C-তে 3 দাগের একটা অঙ্ক রয়েছে দীর্ঘই, যে সলভ দ্য ইকুয়েশন বাই ক্র্যামার্স রুল। ক্র্যামার্স রুলের সাহায্যে সমাধান করতে হবে একটা অঙ্ক, ঠিক আছে? এটা ক্র্যামার্স রুলের সাহায্যে, ক্র্যামার্স এর রুলের সাহায্যে সমাধান কীভাবে করবে। দেখতে পাচ্ছ 3টি চলরাশি, একটা এক্স একটা ওয়াই জেড। এখানে এক্স ওয়াই জেড রয়েছে, এখানে কিছু নেই মানে 0 ইন্টু এক্স আকার আছে, প্লাস 8y প্লাস 3z, কিছু নেই মানে 0 ইন্টু এ আকার আছে, এবং ডান দিকটা নট ইকুয়াল টু 0 রয়েছে, কনস্ট্যান্ট টার্ম রয়েছে। তার মানে এরা হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস ইকুয়েশন এবং লিনিয়ার সাইমালটেনিয়াসও বটে। নাম্বার অফ ইকুয়েশন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল। 3টি ইকুয়েশন 3টা ভেরিয়েবল রয়েছে। এখন এইখানে 8y প্লাস 3z রয়েছে, এক্স নেই, তাহলে এক্সটাকে আমি 0 ফর্মে লিখে নিতে পারি। কিছু না থাকা মানে 0 ইন্টু এক্স আছে, ঠিক আছে? চলরাশি আমার 3টা, তাহলে এক্স ওয়াই জেড 3টে আমার চলরাশি হয়ে গেল এটা। তাহলে এটা পুরো সিস্টেম অফ লিনিয়ার নন হোমোজিনিয়াস সাইমালটেনিয়াস ইকুয়েশন হয়ে গেল। এর সমাধান আমার ক্র্যামার্স রুলের সাহায্যে করতে হবে। কীভাবে করবে? প্রথম কাজ, 3টে কি 4টে স্টেপে করবো। প্রথম যে স্টেপটা, স্টেপ 1 আমি লিখতে থাকবো। স্টেপ 1-এ কী করবো? ফার্স্ট স্টেপ, প্রথম যে স্টেটমেন্ট দিলাম, হিয়ার কোএফিসিয়েন্ট ডিটারমেন্ট মানে সহগ নির্ণায়ক। কোএফিসিয়েন্ট মানে সহগ, ডিটারমেন্ট মানে নির্ণায়ক। সহগ নির্ণায়ক, সেটাকে ডেল্টা নাম দেয়। একবার স্ট্যান্ডার্ড নেম ডেল্টায় তোমরা নাম দেবে সব সময়, সব অঙ্কের ক্ষেত্রে ডেল্টা নাম দেবে। হিয়ার কোএফিসিয়েন্ট ডিটারমেন্ট ডেল্টা ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট এক্স ওয়াই জেড এর সহগ দ্বারা গঠিত যে নির্ণায়ক, সেটা বলে কোএফিসিয়েন্ট ডিটারমেন্ট। সহগ কার সহগ? চলরাশির সহগ। তাহলে কোএফিসিয়েন্ট ডিটারমেন্ট বলতে এক্স ওয়াই জেড এই যে চলরাশি 3টা আছে তাদের সহগ দ্বারা গঠিত যে নির্ণায়ক, সেটা বলে কোএফিসিয়েন্ট ডিটারমেন্ট। তো সেটা কত? প্রথমে দেখো এক্স ওয়াই জেডের সহগ কত? 1 2 0। তাহলে ফার্স্ট কলাম হচ্ছে 1 2 0। প্রথমেরটে 1 আছে, তারপরটে 2 আছে, তারপরটে 0 আছে, লিখে দিলাম। ফার্স্ট কলামে কি আছে দেখো, সহগ এক্স এর সহগ কত? এখানে 1, এখানে 2, এখানে 0, সেখানে 1 2 0। সেকেন্ড কলামে কি হবে? 1 3 8। একই রকম ভাবে এখানে 1, এখানে 3, এখানে 8। এই যে এখানে 1 3 8 রয়েছে। তারপরটা দেখো -1 এক্স জেড এর সহগ, তারপরটা জেড এর সহগ 1, তারপরটা জেড এর সহগ 3। তাহলে -1 1 3, এটা বলে ডেল্টা। তাহলে কোএফিসিয়েন্ট নির্ণয়ের ডেল্টার মানটা হচ্ছে এটা। এবার এর মানটা এক্সপানশন ক্রমে বার করে নিতে হবে, যে এর মানটা কত হচ্ছে। যে কোনো একটা রো বা কলাম বরাবর এক্সপানশন করে নিতে এর মানটা বার করে নিচ্ছি। দেখো মানটা আমি বার করছি, যে যেদিক বড় এদিক বরাবর করতে হবে। এদিক বরাবর করার সুবিধা, কারণ এখানে 0 জন্য করতে হবে না। তাহলে এই বরাবর করে দিচ্ছি, দিস ইকুয়াল টু 1 ইন্টু এই বরাবর রো কলাম বাদ, তাহলে 3 থেকে 9 যুক্ত 8 মানে 1। তারপরটা -2 ইন্টু 2 বরাবর রো, 2 বরাবর কলাম বাদ 3 আর 8 11। আবার বলে দিচ্ছি, 2 বরাবর রো বাদ, 2 বরাবর কলাম বাদ, তাহলে 1 3 3 যুক্ত 8 8 3 11। তাহলে 1 বিযুক্ত 21, 1 বিযুক্ত 11 দুগুণে 22, তার মানে -21। দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। এটা লিখতে হবে। ইকুয়াল টু 0 হলে কিন্তু সলিউশন বার করা যাবে না। তাহলে ডেল্টা বার করলাম, ডেল্টার মানটা আমার -21 ছিল। -21 হচ্ছে আমার কি? নট ইকুয়াল টু 0, সেটাও লিখে দিলাম। তোমার ডেল্টাটা নট ইকুয়াল টু 0। যেহেতু ডেল্টা নট ইকুয়াল 0, তার মানে ক্র্যামার্স রুলের সাহায্যে সলিউশন বার করা যাবে এবং এর ইউনিক সলিউশন আছে, মানে একক সমাধান থাকবে। এটা কিন্তু ফার্স্ট স্টেপ হলো।
এখন যেহেতু ডেল্টাটা নট ইকুয়াল টু জিরো হয়ে গেছে, এটা ডেল্টার মানটা সবসময় বার করতে হবে, কিন্তু দিয়ে দেখতে হবে ইকুয়াল টু জিরো হচ্ছে না নট ইকুয়াল টু। যদি নট ইকুয়াল টু জিরো হয় তবেই ওর সলিউশন বার করা যাবে বাই ক্র্যামার্স রুল, ক্র্যামার্স রুলের সাহায্যে, আদারওয়াইজ করা যাবে না। ঠিক আছে, তাহলে যেহেতু ডেল্টা নট ইকুয়াল টু জিরো, দ্য সিস্টেম অফ ইকুয়েশন উইল বি সলভেবল বাই ক্র্যামার্স রুল, অর্থাৎ এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে ক্র্যামার্স রুলের সাহায্যে সমাধান করা যাবে। যেহেতু ডেল্টা নট ইকুয়াল টু জিরো, দেয়ারফর ক্র্যামার্স রুল অ্যাপ্লিকেবল। লিখে দাও, ডেল্টা নট ইকুয়াল টু জিরো, দেয়ারফর ক্র্যামার্স রুল ইজ অ্যাপ্লিকেবল। সুতরাং ক্র্যামার্স রুলটা অ্যাপ্লিকেবল, এটা গেল আমার স্টেপ 1 এর কাজ। ভালো করে বুঝে নাও। প্রথমেই সহগ নির্ণয় একটা বার করবে, ডেল্টা, তার নাম দেবে ডেল্টা, ডেল্টার মান নির্ণয় করবে। যদি নট ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে লিখবে দেয়ারফর ক্র্যামার্স রুল ইজ অ্যাপ্লিকেবল, মানে ক্র্যামার্স রুল প্রয়োগ করা যাবে। যদি জিরো হতো প্রয়োগ করা যেত না। ওকে, দিস ইজ স্টেপ 1। নেক্সট স্টেপ 2। আচ্ছা, ডেল্টার মানটা আমি সাইডে রেখে দিলাম, এক ডেল্টা সমান মাইনাস এক্স বেরিয়ে সেটা আমি পাশে রেখে দিলাম। এবার ডেল্টা 1 বার করছি স্টেপ 2তে, 2 নম্বর স্টেপে। নাও ডেল্টা 1, ডেল্টা 1 সমান কী বেরোবে? ডেল্টা 1 বলতে 1 নম্বর কলাম বরাবর রাইট হ্যান্ড সাইডে যে কনস্ট্যান্ট আছে তাকে লিখতে হবে। ডেল্টা 1 বলতে এই যে ডেল্টা সাফিক্স 1, ডেল্টা সাফিক্স 1 মানে 1 থাকা মানে 1 নম্বর কলাম বরাবর এই ডান দিকে যে কনস্ট্যান্ট -3 2 সেটা লিখতে হবে। ডান দিকে কনস্ট্যান্ট হচ্ছে -3 2 1, -3 2 1। ডেল্টা 1 মানে 1 নম্বর কলাম বরাবর -3 2 1, ডান দিকে যে কনস্ট্যান্টটা, এই যে ডান দিকে কনস্ট্যান্ট -3 2 1, সেটা লিখে দেবে -3 2 1। ওকে, বাদ বাকিগুলো যা আছে তাই, 2 যা ছিল তাই 1 3 8, 2 নম্বরে যা আছে তাই 1 3 8, 3 নম্বর যা ছিল তাই -1 1 -1 1 3। এটা হলো ডেল্টা 1। ডেল্টা 1 মানে 1 নম্বরে শুধু রাইট হ্যান্ড সাইডের কনস্ট্যান্টটা, বাদ বাকিগুলো সেম। সেম বলতে 1 3 8 যা ছিল তাই, -1 1 3 যা ছিল তাই, -1 3। তো এরও মানটা তুমি নির্ণয় করে নেবে। এরও মানটা আমি নির্ণয় করে নিচ্ছি, দেখো এটা সমান কত আসবে। -3 ইন্টু এ বরাবর এটা বাদ, এ বরাবর এটা 9 বিযুক্ত 8 মানে 1, -1 ইন্টু এ বরাবর এটা বাদ, এটা 3 দুগুণে 6 বিযুক্ত, এটা বড় এটা 3 দুগুণে 6 বিযুক্ত 1 মানে 5, -1 ইন্টু এটা বরাবর এটা বাদ, এটা বরাবর এটা বাদ, 8 দুগুণে 16, 16 থেকে 3 বাদ দিলে 16 থেকে 3 বাদ দিলে 13। আবার বলছি, -3 ইন্টু 3 বড় কলম বাদ, 9 বিযুক্ত 8 মানে 1, -1 ইন্টু 1 বরাবর এটা বাদ, এটা বরাবর এটা 3 দুগুণে 6 বিযুক্ত 1 5, আবার -1 ইন্টু এটা 8 দুগুণে 16, 16 থেকে 3 বাদ দিলে 13। তাহলে সমান কত হচ্ছে -3 -5 -13। তাহলে কত হচ্ছে 5 3 আর 5 8, 13 8 -21। তাহলে ডেল্টা 1 এর মানও -21। তাহলে ডেল্টার মান বেরিয়েছিল -21, ডেল্টা 1 এর মানও বেরোলো -21। এটা হলো ডেল্টা 1। এবার আসছি ডেল্টা 2। এরকম ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 তিনখানে মান বার করতে হবে। এটা হলো ডেল্টা 1। এবার আসছে ডেল্টা 2। ডেল্টা 2 মানে সাফিক্সের 2 থাকা মানে ডেল্টা 1 মানে 1 নম্বর বরাবর কনস্ট্যান্ট, ডেল্টা 2 মানে 2 নম্বর বরাবর কনস্ট্যান্ট, অর্থাৎ -3 2 1 2 নম্বর বরাবর। আর 1 নম্বরে যা ছিল তাই 1 2 0 1 2 0, 3 নম্বরে যা ছিল তাই -1 1 3। এটা হলো ডেল্টা 2। তাহলে এই ডেল্টা 2 এর মান নির্ণয় করো। ডেল্টা 2 এর মান কত? 1 ইন্টু 6 বিযুক্ত 1 5 প্লাস 3 ইন্টু 6 -1 ইন্টু 2 সমান কত আসছে 5 18 -2, তাহলে 21। ঠিক আছে, তাহলে ডেল্টা 2 তারও মান হচ্ছে আমার +21। এই তো 18 23 23 থেকে 2 বাদ দিলে কত হয় 21। তাহলে ডেল্টা 1 এর মান -21, ডেল্টা 2 এর মান +21। এবারে একই রকমভাবে ডেল্টা 3 এর মানটা বার করতে হবে। ডেল্টা 3 মানে 3 নম্বর বরাবর কনস্ট্যান্ট থাকবে। অনুরূপভাবে ডেল্টা 3 সমান তাহলে -13 -2 -48। তাহলে -13 -2 -48 মান 13 দিয়ে 15, তাহলে 48 থেকে 15 বাদ দিলে কত হয় 48। 48 আর 15 কত হয়? যে -13 -48, তাহলে 48 আর 15 কত হয় দেখে নাও। 48 আর 15, 8 আর 5 13, 4 আর 5 63।
তাহলে সমান -63, তাহলে একটা -63, একটা 21, একটা -21। তাহলে ডেল্টা ওয়ানের মান হচ্ছে -21, ডেল্টা ওয়ানের মান হচ্ছে -21, ডেল্টা টু এর মান হচ্ছে 21, ডেল্টা থ্রি একই রকমভাবে মান বার করলাম, তার মান হলো -63, আর ডেল্টার মান কত পড়েছে -21। তাহলে একটা -21, এটাও ডেল্টা ওয়ানও -21, ডেল্টা টু সেও 21, ডেল্টা থ্রি সেও হচ্ছে -63। এটা গেল আমার স্টেপ 2। এবার আসছে স্টেপ 3-র কাজ। এবার তারপরে স্টেপটা 3 নম্বর স্টেপ, স্টেপ 3-তে এই যে ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি মানগুলো আমি লিখে নিয়েছি। পরের স্টেপে 3 নম্বর স্টেপে কি করবে, বাই ক্র্যামার্স রুল এক্স ইজিক্যাল টু, একবারে লাস্ট লাইন লিখছি আর কি, বাই ক্র্যামার্স রুল। তাহলে এক্স এর মান কত হবে, এক্স এর মান হচ্ছে ফর্মুলা ডেল্টা ওয়ান বাই ডেল্টা, এটা মনে রাখতে হবে। ক্র্যামার্স রুলের সাহায্যে এক্স এর মান হয় ডেল্টা ওয়ান বাই ডেল্টা, তাহলে ডেল্টা ওয়ানের মান কত -21, ডেল্টা ওয়ানের মান হচ্ছে -21, আর ডেল্টার মান হচ্ছে -21। ডেল্টা ওয়ান সেটা -21, ডেল্টা মান তাহলে মাইনাস মাইনাস কেটে তারপর 1, তাহলে এক্স এর মান কত হলো 1। একই রকমভাবে ওয়াই ইজিক্যাল টু ডেল্টা টু বাই ডেল্টা, ডেল্টা টু এর মান কত, ডেল্টা টু এর মান হচ্ছে 21, আর ডেল্টার মান হচ্ছে -21, তার মানে -1। অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু ডেল্টা থ্রি বাই ডেল্টা, ডেল্টা থ্রি মান কত -63 ডিভাইড বাই -21, তার মানে 3। তাহলে একটা 1, একটা -1, একটা 3। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু -1, z ইকুয়াল টু 3। এটা হচ্ছে আনসার। এবার তোমার অঙ্ক ঠিক হয়েছে কিনা তুমি নিজেই বুঝতে পারো, তুমি একবার ফুল মার্কস সেই কারণেই পাবে। এই যে এক্স ওয়াই যেটা সলিউশনটা বেরোলো, এটা তোমার অঙ্কটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য এক্স ওয়াই জেডের মানটা তুমি এখানে যে কোনো একটা সমীকরণ বসাবে, যদি স্যাটিসফাই করে তাহলে যার অঙ্ক ঠিক হয়েছে। তুমি এক্স ওয়াই জেডের মানগুলো এখানে বসাও, দেখো এটাকে স্যাটিসফাই করে। এক নম্বর এক্স এর মান কত 1, ওয়াই এর মান কত -1, 1 -1 কেটে গেল, -3 যেটার মধ্যে, তাহলে -3, তাহলে যদি এই যে সমাধানটা বেরোবে সেই সমাধানটা মেন ইকুয়েশনগুলোকে স্যাটিসফাই করে, তাহলে যেন অঙ্ক ঠিক হয়েছে। অর্থাৎ অঙ্কটা সঠিক হয়েছে কিনা, উত্তর সঠিক হয়েছে, তুমি নিজে নিজেই ব্যাক ক্যালকুলেশন করে টেস্ট করে নিতে পারবে, এখানে টেস্ট করে নিতে পারবে। যদি ঠিক হয় তাহলে জানবে তোমার অঙ্ক হয়ে গেছে। তাহলে 3টে স্টেপে, 1 নম্বর স্টেপ বললাম, 2 নম্বর স্টেপ বললাম, 3 নম্বর স্টেপ হলো। এখন তুমি বলবে এটা কি করে হলো, এটা তোমায় মনে রাখতে হবে। এই ক্র্যামার্স রুলের জন্য একটা ফর্মুলা, এক্স ইকুয়াল ডেল্টা ওয়ান বাই ডেল্টা হয়, ওয়াই ইকুয়াল টু ডেল্টা টু বাই ডেল্টা হয়, জেড ইকুয়াল ডেল্টা। এটা ফর্মুলাকে মনে রাখতে হবে যে ক্র্যামার্স রুলের ফর্মুলা হচ্ছে এক্স ইকুয়াল ডেল্টা ওয়ান বাই ডেল্টা, ওয়াই ইকুয়াল ডেল্টা টু বাই ডেল্টা, জেড ইকুয়াল ডেল্টা থ্রি বাই ডেল্টা। এই ফর্মুলার সাহায্যে এর সমাধান করা যাবে। এবার এইটার সাপেক্ষে কিছু নোটস রয়েছে, এইটার সাপেক্ষে কিছু নোটস রয়েছে। সবসময় তো আর ক্র্যামার্স রুল অ্যাপ্লাই করা যাবে না, কখন করা যাবে, এটা জাস্ট প্রসেসটা বললাম একটা অঙ্কের সাহায্যে। এবার কখন কি ঘটনা করবে সেই নোটস বা ব্যতিক্রমগুলো তো একটা বলছি। এবার নোটস লাগবে 1 নম্বর, ইফ ডেল্টা নট ইকুয়াল টু 0, 1 নম্বর। এটা হলো ফার্স্ট নোট, নোট 1। যদি ডেল্টা নট ইকুয়াল, ডেল্টা বলতে কি সর্বনিম্ন, সেটা যদি নট ইকুয়াল 0 হয়ে যায়, তাহলে দ্য সিস্টেম হ্যাজ, মানে যে সিস্টেমটা দেওয়া থাকবে সেই সিস্টেমটার ইউনিক সলিউশন থাকবে, মানে একক সমাধান থাকবে। সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন, অর্থাৎ সিস্টেমটার আমার ইউনিক সলিউশন থাকবে এবং ক্র্যামার্স রুলটা অ্যাপ্লিকেবল করা যাবে, ক্র্যামার্স রুলটা অ্যাপ্লিকেবল হবে। এটা ফার্স্ট নোট। সেকেন্ড নোট, যদি ডেল্টা ইকুয়াল টু 0 হয়ে যায়, ইফ ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়ান ইজ ডেল্টা টু, সবাই যদি 0 হয়ে যায়, প্রত্যেকটাই 0, ডেল্টাও 0, ডেল্টা ওয়ানও 0, ডেল্টা টুও 0, সবার মান বার করে দেখছি, ডেল্টা থেকে শুরু করে ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা সবাই আমার পরপর 0 হয়ে আছে। যদি 0 হয়ে যায়, দ্য সিস্টেম হ্যাজ ইনফাইনাইট সলিউশন, দেন দ্য সিস্টেম হ্যাজ তখন সিস্টেমটার অসংখ্য সমাধান থাকবে। যদি ডেল্টা, ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি, ডেল্টা যাই হোক যতগুলি থাক, সবাই যদি আমার একত্রে 0 হয়ে যায়, তখন সিস্টেমটা আমার অসীম সংখ্যক সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, ইনফাইনাইটলি মেনি সলিউশন, অসংখ্য সমাধান থাকবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর নোট লিখছি দেখো। 3 নম্বরে দেখো, যদি ডেল্টা ইকুয়াল টু 0 হয়ে যায়, 3 নম্বর, ইফ ডেল্টা ইকুয়াল টু 0 অ্যান্ড এনি ওয়ান অফ
delta 1, delta 2, delta 3. If delta equal to 0, delta 0, and any one of delta 1, delta 2, delta 3 are non-zero. শুধুমাত্র ডেল্টাটা জিরো হবে এবং এদের মধ্যে কোনো একজন এনি ওয়ান অফ অ্যাটলিস্ট এনি ওয়ান অফ এদের মধ্যে কোনো একজন যদি নট ইকুয়াল টু নন জিরো, নন জিরো মিনস নট ইকুয়াল টু ডেল্টাটা জিরো অ্যান্ড এনি ওয়ান অফ ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3 আর নন জিরো, দেন দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন। তখন সিস্টেমটার কোনো সলিউশন থাকবে না, অর্থাৎ ডেল্টা জিরো হয়ে যাবে এবং ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টার মধ্যে কোনো একজন নট ইকুয়াল যদি জিরো হয়ে যায় তাহলে সিস্টেমটার আর কোনো সলিউশন থাকবে না, দেন দ্য সিস্টেম হ্যাজ নো সলিউশন, তাহলে সিস্টেমটার কোনো সলিউশন থাকবে না। তাহলে এখানে ক্র্যামারস রুলের উপরে 3টে নোটস দেখলাম। ক্র্যামারস রুল কখন হয়? নন হোমোজিনিয়াসের জন্য। তাহলে নন হোমোজিনিয়াসের জন্য 3টে নোটস লিখলাম। 1 নম্বরে বললাম কখন অ্যাপ্লিকেবল হবে, 2 নম্বরে বললাম কখন ইনফাইনাইট সলিউশন থাকবে, 3 নম্বরে বললাম কখন কোনো সলিউশনই থাকবে না, নো সলিউশন হতে কোনো সলিউশন থাকবে না। এটা শুধুমাত্র ফর নন হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা শুধুমাত্র অনলি ফর নন হোমোজিনিয়াস ইকুয়েশন, সেটাও লিখে দিচ্ছি। দিস দিস 3 নোটস অনলি ফর নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এই 3টে নোটস শুধুমাত্র অ্যাপ্লিকেবল নন হোমোজিনিয়াস ইকুয়েশনের জন্য, অর্থাৎ যাদের রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট থাকবে। হোমোজিনিয়াসের জন্য কিন্তু এই নিয়মটি অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে বললাম। এরপরে সেকেন্ড পার্টে আরও বিস্তারিত বলছি পরে।